পলাতক শেখ হাসিনার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সাথে ওসমান হাদির হত্যাকারীদেরকেও ফেরত চেয়েছে বাংলাদেশ। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতের পর একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়াও ভারতে বসে হাসিনার বক্তব্যের মতো আর কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়েও প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ। আর দীনেশ ত্রিবেদী বলেছেন, এমন কোনো ইস্যু নেই যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয়। নাদিয়া শারমিনের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিবেদী। পরে সাংবাদিকদের তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও ভালো করার সুযোগ রয়েছে। ইস্যুসটা সর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। এদিকে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি জানান, বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া বেগবান করতে ভারতকে আহ্বান জানিয়েছে ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় সন্দেহভাজনদেরও দ্রুত বাংলাদেশে ফেরত চাওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। এদিকে আগের দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের বৈঠকে ৫ আগস্টের ঘটনা এবং শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। ৫ তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। তিনি জানান, ভারতে বসে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর কোনো স্তম্ভকে দুর্বল করার মতো এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেই প্রত্যাশা জানিয়েছে ঢাকা। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। এদিকে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা জানতে চান সাংবাদিকরা। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিএমস্টেক। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন। আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিই নাই। আলোচনায় এসেছে সীমান্ত হত্যার বিষয়টিও। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। ২০২৬ সালের এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫%, যা প্রায় ২ দশকের মধ্যে সর্বনিম্ন। কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডেও। এবার ৩১২টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নের কারণেই এমন ফলাফল বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। বলেন, চাইলেই ফল চ্যালেঞ্জ করতে পারবেন শিক্ষার্থীরা। শারমিনের রিপোর্টে বিস্তারিত। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে বড় ধাক্কা লেগেছে। পাশের হার নেমে এসেছে ৬২.২৫%, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০০৭ সালে গড় পাশের হার ছিল ৫৭.৩৭%। সেই সাথে ফলও প্রকাশিত হলো প্রায় ৮০ দিন পর। এবার ১৮,২৯,০০০ শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় ৭ লাখ। কমেছে জিপিএ ৫ও। গত বছর ১,৩৯,০০০ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল, এবার তা ১,১৬,০০০-এ নেমেছে। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা, গড় পাশের হার ৭১.৬৩%। ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে খারাপ ৫৭.৩৯%। তবে ১১ বোর্ড মিলিয়ে মাদ্রাসা ও কারিগরিতে পাশের হার যথাক্রমে ৫৫ ও ৫৮%। এবার সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে মানবিক বিভাগে। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী সেজে উত্তীর্ণ হয়েছে ১১,৩৮,৮৭৭ জন।
পাশের হার হয়েছে 62.25। আওয়ামী লীগের 16 বছরে এসএসসিতে গড় পাশের হার ছিল 83% বেশি। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটে নাই এবং খুব সুন্দর পরীক্ষা হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাশ ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতার নির্মোহ মূল্যায়ন পাচ্ছে কিনা। আন্তঃশিক্ষা বোর্ড জানায় এবার একাদশে মোট 25 লাখ আসন রয়েছে। উত্তীর্ণরা সবাই ভর্তির সুযোগ পাবে। আসন প্রায় 25 লক্ষ। সেখান থেকে গত বছর পূরণ হয়েছিল 58.7%, আর শূন্য ছিল 41.3%। এবছর পাশের হার আরেকটু কমেছে, সেক্ষেত্রে আসন সংখ্যা আরেকটু বেশি শূন্য। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। শারমিন মীরা, 71, ঢাকা। এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসেবে দেশের 3টি গ্রামকে বাছাই করা হয়েছে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে দেশের অন্য গ্রামেও এই মডেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 1.5 যুগেরও বেশি সময়ের ফ্যাসিবাদ শাসনে দেশ যেই পরিমাণ ঋণ এবং আমদানি নির্ভর হয়েছে তা পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার। সেই লক্ষ্যে দেশের সব মাধ্যমেরই সহযোগিতা চান তিনি। ফরহাদ ইবনে মালকের প্রতিবেদনে বিস্তারিত। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় এই সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম 3টির সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকব উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর নামে 3টি গ্রামকে এসডিজি পাইলট মডেলে যুক্ত করেন প্রধানমন্ত্রী। রাঙামাটি জেলার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, 1.5 যুগের বেশি সময়ের শাসনে দেশ যে পরিমাণ ঋণ ও আমদানি নির্ভর হয়েছে তা পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। তিনি বলেন, যে 3টি গ্রামকে এসডিজি পাইলট প্রকল্পে যুক্ত করা হয়েছে তার সফলতার ভিত্তিতে পর্যায়ক্রমে সব গ্রামকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। এই 3টি গ্রামকে এসডিজি স্থায়ীকরণের একটি পাইলট মডেল হিসেবে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামেও এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। তার আশা, এই প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিক স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে তুলে ধরার দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এজন্য গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। কার্যকর তদন্তের পাশাপাশি ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষমতা দেয়া হচ্ছে কমিশনকে। নতুন আইনে কমিশনে থাকবেন একজন চেয়ারপারসন এবং 4 জন কমিশনার, থাকবে অন্তত একজন নারী সদস্য। বাছাই প্রক্রিয়ায় নৃগোষ্ঠী এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতেরও বিধান রাখা হয়েছে। সৌদিতে সোফা কারখানায় আগুনে নিহত 16 জনের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁয়। এর মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামেরই 4 জন। একসাথে এত মৃত্যু সইতে পারছে না নিহতদের পরিবার এবং গ্রামবাসী। পরিবারের একমাত্র ভরসার ব্যক্তিদের হারিয়ে স্বজনরা এখন দিশেহারা। এখন মরদেহটুকু শেষবারের মতো দেখার অপেক্ষায় তারা। বুলবুল আহমেদের তথ্য এবং নাসিম আলীর তোলা ছবিতে বিস্তারিত। সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ঋণ করে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন নাটোর, নওগাঁ ও রাজশাহীর 16 তরুণ।
কিন্তু সেই স্বপ্ন থেমে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডে। প্রিয়জনদের হারিয়ে এখন দিশেহারা পরিবার। কি করতে গাও দিয়ে গেল রে, আমি তো সহ্য করে সরকারের কাছে দাবি দ্রুতভাবে আমাদের একই পরিবারের দুইটা সন্তান তার আশা। মৃত্যুর আগে মায়ের সঙ্গে অনলাইনে কথা বলার চেষ্টা করেছিলেন নওগাঁর গন্ডগোহালী গ্রামের মোহন ও সুমন, কিন্তু গ্রামে তখন বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে শেষবারের মতো মায়ের মুখটিও দেখতে পারেননি তারা। বাবারও লাস্টে বাবা আমার বাবার বুক কোথাও ফিরে দিয়ে দয়ের বাবা আর বাবা গাবি দেখবো বাবারও কলজার বাবারও ওরে দয়ের জিনিস আমার বাবা কেন আমার বুক ফিরে দিস। বলেছিল যে মা আমাদের কারখানাতে আগুন লাগছে, আমরা বাঁচবো না মা, তোর মুখটা না দেখি মা। নিহতদের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় স্বজনরা। দুই ছেলে নির্ভরশীল, তার বাবা অসুস্থ, মানে সে প্রতিবন্ধী, তার এক ছেলেও প্রতিবন্ধী। তাহলে বাড়ি পরিবার এখন নিশ্চয় খারাপ লোক নেই। 4 জন মারা গেছে বাবা, আমার ভাস্তির 2 বেটা, আবার ওটি আমার নন্দের 1 বেটা কলি করে নাম, আর আমার দেওর হয় ওই পাড়ার। প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারি অনুদান ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন এলাকার লোকজন। কথা ছিল প্রবাস থেকে পরিবারের জন্য সুখের বার্তা নিয়ে ফিরবেন মোহন, সুমন ও রুবেলরা, কিন্তু ফিরছে তাদের নিথর দেহ। পিন্টু হাজং, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদে অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। সাথে থাকুন ৭১।